শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। আপনারা সকলেই জানেন তারকা কথনের এই আয়োজনে ভিন্ন ভিন্ন অঙ্গনের তারকাদের সাথে আমাদের কথা হয়। তাদের জন্মদিন কিংবা বিশেষ কোনো দিন আমরা বেশ আয়োজন করে পালন করি। তাদের নতুন কোনো কাজের গল্প শুনি বা তাদেরকে উৎসাহ দিই। তাদের কোনো অর্জন হয়ে ওঠে আমাদের সকলের জন্য গর্বের। তবে সবথেকে কষ্টের মুহূর্ত তখন হয় যখন তারকা কথনের এই আয়োজনে আমাদের কোনো প্রিয় মানুষ, প্রিয় শিল্পীর বিয়োগের সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হয়। প্রিয় দর্শকদের মধ্যে আপনারা সকলে জানেন আমরা আমাদের সঙ্গীত অঙ্গনের দুজন জনপ্রিয় শিল্পীকে হারিয়েছি। গতকাল আমরা হারিয়েছি সঙ্গীতের জনপ্রিয় শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলকে, এবং তার কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন শাফিন আহমেদ, ব্যান্ড সঙ্গীতের অন্যতম একজন গুরুত্বপূর্ণ শিল্পী, জনপ্রিয় শিল্পী, মায়াসের প্রতিষ্ঠাতা সদস্য। মূলত তাদেরকে ঘিরেই আজ আমরা কথা বলবো। তারা আজ আমাদের মাঝে নেই, তবে তাদের স্মৃতি রেখে গেছেন এবং রেখে গেছেন তাদের অসংখ্য সৃষ্টিকর্ম। সেগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্যেই আজ আমাদের মাঝে আছেন সঙ্গীতার আরও দুজন গুরুত্বপূর্ণ মানুষ। সাথে আছেন সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু এবং সাথে আছেন সঙ্গীত পরিচালক মানাম আহমেদ। আপনাদেরকে শুভেচ্ছা। তারকা কথনের এই আয়োজনগুলো সবসময় কিন্তু হাসি মুখরিতই থাকে। আমরা নতুন কাজের গল্প শুনি, গল্প করি, তবে যে স্মৃতিচারণের যে অংশটুকু আমাদের জন্য থাকে, ভীষণ বেদনার নিশ্চয়ই থাকে। তবুও আমরা জানতে চাই, কারণ আমাদের কথাই আমাদের এই কিংবদন্তি সঙ্গীতজ্ঞরা বা যারা সঙ্গীত পরিচালক আছেন, সঙ্গীতের সাথে সম্পৃক্ত সকল মানুষকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আপনাদের কাছে শুনতে চাই, শুরুতে যদি হাসান আবিদুর রেজা জুয়েল, তার সম্পর্কে জানতে চাই। গতকালই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন একজন যোদ্ধার মতো যুদ্ধ করে। ফুয়াদ নাসের বাবু স্যার, তাকে নিয়ে যদি কিছু বলতেন। এমন দিন দেখবো এটা কখনো ভাবি নেই যে একই দিনে দুটো জানাজা পড়তে হয়েছে আমাদেরকে, এবং খুবই কাছের মানুষ দুজনই। আর শুধু সঙ্গীতজ্ঞ নয়, জুয়েল তো তার পথচারণা অনেক ক্ষেত্রে, নাটক, ইভেন্ট, উপস্থাপনা, বহু গুণান্বিত একজন মানুষ। এবং শাফিন আহমেদ কদিন আগে মারা গেছে, তার কদিন আগে। এবং দুটো জানাজা পড়তে আমাদের সবাই যেখানে উপস্থিত ছিলাম সবাই এটাই আলোচনা করছিলাম যে এটা এমন কেন হলো যে দুজনকে আমরা একই দিনে বিদায় দিচ্ছি। তো এটা একটা আমাদের জীবনে যেটা খুব এই 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 স্মৃতিটা বহুদিন আমাদেরকে বয়ে নিতে হবে, এবং এই দুঃখটা বহুদিন আমরা বয়ে নিয়ে যাব। এবং মানুষ হিসেবে দুজনই ভালো ছিল। জুয়েল তো অসম ভালো মানুষ, শাফিন আহমেদও, কার কথা বলবো আমি বুঝতে পারছি না। দুজনই আমার খুব কাছের মানুষ। শাফিনের সাথে আমার সম্পর্ক প্রায় 47-48 বছর হবে। আমরা একসঙ্গে শুরু করেছিলাম এই ব্যান্ড মিউজিক যেটা বলি আমরা, বাংলা রক যেটা বলি, একই সঙ্গে বেড়াতাম ইন্টারকন হোটেলে। এবং তার আগে মাইলস করার আগে শাফিনের ব্যান্ড ছিল পার্পল ওশন বলে একটা। পার্পল ওশনের পরে ফর্ম করলো ওরা বারক নামে একটা ব্যান্ড, তখন ইন্টারকনে বাজায়, পরবর্তীতে মাইলস করলো। এই একসঙ্গেই পথ চলা, দীর্ঘদিনের পথ চলা। ওরা অ্যালবাম, একটা ইংরেজি অ্যালবাম করলো, আমরা একটা বাংলা অ্যালবাম করলাম, তারপর ওরা একটা বাংলা অ্যালবাম করলো, আমরা করছি এই পাশাপাশি। এবং একটা প্রতিযোগিতা ছিল, গান করার প্রতিযোগিতা, মাইলসের সবসময় একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু খুবই হেলদি, খুবই হেলদি, মানে ফ্রেন্ডলি। আমরা একসঙ্গে কাজ করছি, আমাদের রেকর্ডিং হতো, ওরা আসছে, আমাদের রেকর্ডিং আমি যাচ্ছি, আমরা ইনস্ট্রুমেন্ট শেয়ার করছি, সব কিছু স্টেজ শেয়ার করছি। অদ্ভুত একটা বিষয় ছিল, কেমিস্ট্রি ছিল আমাদের মধ্যে। এবং সেগুলি বারবার মনে হচ্ছে এই কদিন ধরে, সেটা বারবার ঘুরে ঘুরে আসছে, যে স্মৃতিতে আসছে যে সময়গুলি কত সুন্দর সময়। স্ট্রাগল ছিল আমাদের, এখনকার মতো তো সহজ নয়, চাইলে একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, চাইলে একটা, অনেক স্ট্রাগল ছিল। এমনকি গিটারে তারও পাওয়া যেত না সেই দিনে, ঢাকায় কিনতে বা বিদেশ থেকে আনতে হতো। তো এরকম একটা সংকটের মধ্যে দিয়ে এই সঙ্গীত চর্চা চালিয়ে যাওয়া, এরকম একটা ধারার সঙ্গীত খুবই কঠিন ছিল আমাদের জন্য। এবং এটাই মনে হচ্ছে যে এই যে সংগ্রামের একসঙ্গে থাকার সহযোদ্ধা, তাকে আমরা হারালাম। একই রকম জুয়েলের কথা মনে পড়ে। জুয়েল দেখা এসছে 80 দশকের মাঝামাঝি, তখন থেকে দেখছি। এবং বাচ্চু ভাই তার জন্য একটা বিরাট, বাচ্চু একটা আইকন ছিল তার কাছে, এবং যার জন্যে বাচ্চু অসংখ্য গান করেছে। আমার মনে হয় 99.9% গান মতো জুয়েলের বাচ্চু ভাই শুরু করা। আমার একটা সুযোগ হয়েছিল একবার প্রথম ওর কাজ করা, বিজ্ঞাপন করেছে অবশ্য অনেক গান করা, আবু সাইদ সাহেবের লেখা আমার সুর জুয়েল গিয়েছিল একটা গান, বিটিভিতে প্রচার হয়েছিল, সে সময় জনপ্রিয় হয়েছিল।
এবং তাছাড়া জুয়েলের সাথে অনেক স্মৃতি, বিভিন্ন কাজ ইভেন্টে দেখা হওয়া, অনেক অনুষ্ঠানে। এতে এত স্মৃতি যে আমি এক অনুষ্ঠানে উপস্থাপন করা সম্ভব নয়। আমরা হাসান আবিদুর রেজা জুয়েলকে নিয়ে শুনছিলাম, তবে এই মুহূর্তে আমরা তাকে নিয়ে নির্মিত একটি অডিও ভিজুয়াল চ্যানেল আর পর্দায় দর্শকদের নিয়ে দেখে আসবো। চলুন প্রিয় দর্শক। তোমার চোখে জল দেখেছি। 90-এর দশকে বাংলা গান যখন অনেকটাই ব্যান্ড এবং রক নির্ভর, তখন মেলোডির সুরে ভিন্ন এক গায়কিতে নতুন ধারা নিয়ে এলেন হাসান আবিদুর রেজা জুয়েল। সে কথা আমি কত রাত। তাঁর মেলোডি সমৃদ্ধ গান শুধু তরুণদের নয়, জয় করেছিল সব বয়সের দর্শকের মন। জুয়েলের জন্ম বরিশালে, তবে বেড়ে উঠেছেন দেশের বিভিন্ন জেলায়। সে সময়ে হাসান আবিদুর রেজার পেশাদার গানের যাত্রা শুরু হয়েছিল ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু সুরে, রোমান্টিক স্যাড ব্যালাড ধরনের গান। কোথায় রাখো আমাকে তুমি বলো না, দৃষ্টি না হৃদয়ে আমি জানি না। তাঁর প্রথম গানের অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয়েছিল 1993-এ আইয়ুব বাচ্চুর পরিচালনায়। এরপর এক বিকেলে, আমার আছে অন্ধকার, দেখা হবে না, এমন কেন হলো শিরোনামে বেশ কটি অ্যালবাম প্রকাশিত হয়, যা দর্শক নন্দিত হয়েছিল। মেলোডি ধর্মী আধুনিক গানের পাশাপাশি জুয়েল তাঁর সাফল্যের প্রমাণ রেখেছেন লোকগানেও। ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। গান গাওয়ার পাশাপাশি হাসান আবিদুর রেজা জুয়েল টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালনা করতেন। নির্মাণ করেছেন বেশ কিছু টিভি অনুষ্ঠান এবং তথ্যচিত্র। ছিলেন একজন সফল সঙ্গীত সংগঠক। কোন অলস দুপুরে অথবা মধ্যরাতে ব্যস্ত কাজের ভিড়ে। হাসান আবিদুর রেজা জুয়েল ছিলেন চ্যানেল আইয়ের প্রথম প্রকল্প পরিচালক ইভেন্ট। তাঁর পরিচালনায় চ্যানেল আইতে যাত্রা শুরু করেছিল চ্যানেল আই সেরা কণ্ঠ, লাক্স চ্যানেল আই সুপারস্টার, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, স্পেলিং বি, ডি রকস্টার, সা টু সা অনুষ্ঠানসমূহ। 2024 30 জুলাই খুব অসময়ে হাসান আবিদুর রেজা জুয়েল আমাদের ছেড়ে চলে যান। থেমে যায় তাঁর কণ্ঠ, যবনিকাপাত হয় তাঁর সকল কর্মযজ্ঞের। চ্যানেল আই হারায় তার চিরদিনের অকৃত্রিম এক বন্ধুকে। হাসান আবিদুর রেজা জুয়েলের প্রতি আমাদের চ্যানেলের আবারও শ্রদ্ধাঞ্জলি। তিনি আমাদের স্মরণে থাকবেন। তিনি যেমন বন্ধু হয়েছিলেন তেমনই থাকবেন চিরজীবন। আমরা আবার কথা বলতে চাই, এবার একটু মানাম আহমেদের কাছে শুনবো, তার সাথে হাসান আবিদুর রেজা জুয়েলের সম্পর্কটা কেমন ছিল, যেহেতু দুজনই একই একটা ব্যান্ডের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। মাইলস আবিদুর রেজা জুয়েল মাইলসের সাথে কাজ করেন। শাফিন আহমেদ, হ্যাঁ শাফিন আহমেদ। তো হাসান আবিদুর রেজা জুয়েলের সম্পর্কে একটু শুনতে চাই। তার সাথে সম্পর্কটা কেমন ছিল? তার সাথে আমার অনেক অনেক স্মৃতি, যেগুলো এখন আমরা শুনলাম। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, লাক্স, যে কটা অনুষ্ঠান শুনলাম, হাসান আবিদুর রেজা জুয়েল চ্যানেলের হয়ে ইভেন্টসগুলো করেছেন। প্রত্যেকটার সঙ্গীত আয়োজনগুলো আমি করতাম। আচ্ছা। জুয়েল প্রথম যখন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটা হলো আমাদের সোনাগাঁ হোটেলে, মনে আছে? ওই প্রোগ্রাম, ওটা টাইটেল মিউজিকটা করলো হাবিব আর মেহেরিন। খুব সুন্দর চমৎকার একটা টাইটেল মিউজিক, মিউজিক অ্যাওয়ার্ডের জন্য সবচেয়ে বেস্ট। আর ওই প্রোগ্রামেই আমরা কিছু মেডলি করলাম বড় বড় শিল্পীদেরকে নিয়ে। জুয়েল এসে বললো, মানাম ভাই, এটা দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার স্টুডিও ছিল
ড্রিম ডেস্ক, নিজেই ভুলে গেছি স্টুডিওর নাম, অনেক বছর আগে বন্ধ করেছি তো। তো জুয়েল এসে সকাল থেকে বসে থাকতো, সারাদিন ওখানে কাজ চলছে, আমরা সবাইকে ডাকছি, শিল্পীরা আসছেন, রেকর্ডিং হচ্ছে, সারা দিন ভোর কাজ চলছে। জুয়েলের আইডিয়াস, বস এইভাবে করলে কেমন হয়, এইভাবে করলে কেমন হয়, এইটাকে এইভাবে ইনসার্ট করে দিলে কেমন হয়, ওইভাবে করে দিলে কেমন হয়। মানে সারাটা দিন আমরা এই চ্যানেলের প্রোগ্রাম নিয়েই ব্যস্ত, আমার স্টুডিও সারা মাস ব্যস্ত চ্যানেলের প্রোগ্রামগুলো নিয়ে। জুয়েল প্রচণ্ডভাবে আমাকে রেসপেক্ট করতো এবং সে আমার এত মানে মানে অন্ধ ছিল যে ভাই বস আপনি না করলে এটা হবে না, আপনি না করলে এটা হবে না। আর আমার এত ভালো লাগতো, এত ভদ্র একটা ছেলে, এত অমায়িক, এত সুন্দর তার ব্যবহার, আর তার হাসিটা উফ প্রাণটা জুড়িয়ে যেত। যখন হাসি দিত একটা মনে হতো একটা বাচ্চা হাসতেছে, এরকম লাগতো, আমার চোখে পানি চলে আসতেছে। জুয়েলের জন্য খুব কষ্ট হয়। অনেকগুলো কাজ করেছি তো, ভাইয়ের মতো ছিল। আমার জীবনের বেস্ট কাজগুলো ব্যান্ডের বাইরে যা করেছি জুয়েলের সাথে করেছি আমি। এবং আমি আজকে চ্যানেলের এই অনুষ্ঠানে বসে বলতে চাই, সাগর ভাই, সিরাজ ভাই, জুয়েলকে আপনারা কেন যেতে দিলেন? আজকে যদি জুয়েল থাকতো চ্যানেলের সাথে, চ্যানেলের আরও অনেক অনেক উচ্চ শিখরে যেতে পারতো। জুয়েলের মতো একটা জেম, সে একটা জেমই বলবো আমি, মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে। যেরকম তার স্ক্রিপ্ট রাইটিং কনসেপ্ট, যেরকম তার প্রোডাকশন নামানোর কনসেপ্ট, ভিডিওগ্রাফি, ডিওপি থেকে শুরু করে এমন কিছু বাদ নাই। গান বোঝে, মিউজিক বোঝে, সব ব্যাপারে সে খুব পারদর্শী ছিল এবং খুব এফিশিয়েন্ট ছিল। প্রত্যেকটা কাজ খুব সিনসিয়ারিটির সাথে করতো এবং তার কমিটমেন্ট। আমার মনে আছে শেষের দিকের একটা ঘটনা, আমরা শতবর্ষবার্ষিকীর অনুষ্ঠান করছি, নাকিব ভাইয়ের সুরে গান হলো, সবাই মিলে গাচ্ছে। ওই অনুষ্ঠানে আমি পিয়ানো বাজাবো, তো কোনায় গ্র্যান্ড পিয়ানো রাখা হলো। তো আমি অন্য একটা জিনিস এক্সপ্লেন করছিলাম একজনকে। আমাকে বলে, মানাম ভাই টেনশন করেন না, আমি আছি না, আপনি হিরো। আমি বললাম আমার হিরো হওয়ার কথা বলছি না, আমি বলছি যে পিয়ানোর যখন পার্টগুলো আসে সেগুলো যেন একটু পিক করা হয়, কারণ এত গানের মাঝখানে অল্প একটু পার্ট। বলে বস আমি আছি না, মানে সেটাও মাথায় রেখেছে যে এই গানটার মধ্যে একটা জায়গায় পিয়ানো বাজবে, ওই কোনায় মানাম ভাই আছে পিয়ানো নিয়ে, ওই শটটা নিতে হবে, সেটা আগেই ক্যালকুলেশন করে রেখেছে। আমি বললাম জুয়েল আমার কিন্তু এখানে কিছু বলার নেই, আমি জাস্ট মনে করায় দিচ্ছিলাম। বলে না বস টেনশন করেন কেন। এই হচ্ছে জুয়েল। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড দুবাইতে আমরা যেটা করলাম, লাক্স সেই একটা গ্র্যান্ড ওপেনিং হবে, ধনধান্যে পুষ্পে ভরা, সেটা সাবনি ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, আরও অনেক শিল্পীরা সবাই মিলে গাবেন। এই গ্র্যান্ডনেসটা ক্রিয়েট করার জন্য বলে যে বস আমি শর্টটা এইভাবে দেখাবো, আপনি একটু ভিজুয়ালাইজ করেন। ও যেভাবে এক্সপ্লেন করতো না, তাতেই আমরা তো ফিল্মের ব্যাকগ্রাউন্ডে কাজ করে এসেছি, তো আমাদের দুজনের অভিজ্ঞতা মানে অনেক বিশদ অভিজ্ঞতা, আমরা ফিল্মে এত কাজ করেছি। আমি বললাম জুয়েল এইভাবে করি, হ্যাঁ বস এটা ভালো লাগতেছে, এইভাবে হ্যাঁ এটা ভালো লাগতেছে, আমার শর্টের সাথে এটা ভালো যাবে। এই যে ফিলিং, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, একজন ক্রিয়েটারের সাথে আরেকটা ক্রিয়েটার যখন কাজ করে তখন এটার আউটকামটা অনেক ভালো হয়। আমার মনে আছে আমরা অনেকগুলো পরপর আমি 3-4 বছর করেছি, তারপরে একটা বছর মাঝখানে মনে ফুয়াদ নাসির বাবু করেছিলেন, এক বছর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আরেকটা বছর নকিব খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রত্যেকটা প্রোডাকশনই ভালো হয়েছে। এই হচ্ছে জুয়েল। আর শাফিনের কথা কি বলবো, আমি ফ্যামিলিতে, আমি হচ্ছি আমার ফ্যামিলিতে বড় ছেলে, আমার আরও 2টা ভাই আছে, খায়াম আহমেদ, সায়াম আহমেদ, ওরা মিউজিকই করতো। আমার এক বোনও আছে, আমরা 3 ভাই 1 বোন। যেভাবে আমরা মিউজিক শুরু করেছি, আমি আমার স্কুল লাইফের ম্যাট্রিকের পর থেকেই ফুললি প্রফেশনালি জড়িত। তো আমি আমার ভাই বোনের সাথেও এত সময় কাটাইনি যত সময় আমি হামিন শাফিনের সাথে কাটিয়েছি। শাফিন আমরা সারাদিন, তাদের তখন ধানমন্ডির বাসা, মাইলসে নতুন জয়েন করলাম 82-তে। মাইলস ফর্ম হলো ফরিদ রশিদের উদ্যোগে 79-এ। ওখানে 5 জন মেম্বার ছিলেন, কামাল মঈনুদ্দিন, মুসা, তারপর ইশতিয়াক,
মানে শেখ ইশতিয়াক না, উনি আরেকজন আছেন ইশতিয়াক, হ্যাঁ উনি ছিলেন, রবিন ছিলেন, হ্যাপি আকন ছিলেন, তারা সব প্রথম লাইন আপে ছিলেন। তার 1 বছর পরে কিছু কিছু রিপ্লেসমেন্ট হলো, হামিন জয়েন করলো, হামিন জয়েন করা 80-তে, তারপরে সে জয়েন করালো শাফিনকে, এভাবে জয়েনিং হলো। মাইলসের সাথে নিশ্চয়ই আরো অনেক গল্প আছে, আমরা সেই গল্পগুলোতে যাব, শুনবো। তবে শাফিন আহমেদকে নির্মিত একটি অডিও ভিজুয়াল এই মুহূর্তে আমরা দেখে আসবো চ্যানেলের পর্দায়। শাফিন আহমেদ বাংলা ব্যান্ড সঙ্গীতের যুবরাজ, জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা। স্বাধীনতার পরে তাঁর হাত ধরে গড়ে ওঠা মাইলস বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। শাফিন আহমেদ মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন, তবে সঙ্গীতাঙ্গনে তার ব্যক্তিগত সাফল্য আমাদের আধুনিক ধারার গানকে ঋদ্ধ করেছে। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশের এক সমৃদ্ধ সঙ্গীত পরিবারে। বাবা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত, মা নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগম। জন্ম কলকাতায় আমার, অ্যান্টনি বাগান লেন। পরবর্তীতে আমরা টালিগঞ্জে কিছুদিন ছিলাম, আচ্ছা, তারপরে ঢাকায় আসি। ঢাকায় এসেছি 1967-এ। এমন এক সঙ্গীত পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ বেড়ে উঠেছেন গানের ভেতর দিয়ে। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন, মায়ের কাছে রপ্ত করেছেন নজরুল সঙ্গীত। ওনার কাছে নজরুল সঙ্গীত শিখেছি ঠিকই। আব্বাও তখন জীবিত যখন প্রথম হাতে গিটার নিলাম, বাজানোর চেষ্টা করছি, শিখছি, ওনারা পাশের ঘর থেকে দেখেছেন, সেগুলি শুনেছেন। বেশ কিছুটা পাগলামিও করেছি ওই সময়, অনেক বাসায় আওয়াজ করা, জিনিসপত্র এনে ভরে ফেলা, কিন্তু কোনো সময় খুব বিরক্তি দেখিনি ওনাদের মুখে। এটাই আমি মনে করি একটা বড় ধরনের সমর্থন, উৎসাহ প্রদান। আমি জানি না কি ভুল করেছি, জানো তুমি নিজেই, তুমি দু চোখে দিয়েছো আলো, ফিরিয়ে নিও না। পরবর্তীতে উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে চলে গেলে সেখান থেকেই পাশ্চাত্য ঢঙ্গের গানের সঙ্গে সম্পৃক্ত হন। দেশে ফিরে শাফিন আহমেদ তার পাশ্চাত্য ভঙ্গির সঙ্গীত অভিজ্ঞতাকে দেশীয় সঙ্গীতে। শাফিন আহমেদ সঙ্গীতের যে ধারা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সে ধারা অব্যাহত থাকবে এমনটাই আমাদের বিশ্বাস। আমি একটু ফুয়াদ নাসির বাবু স্যার আপনার কাছেও শুনতে চাইবো শাফিন আহমেদকে নিয়ে, তাকে আপনি কিভাবে দেখেছেন বা তার সঙ্গীত চর্চাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত সৌভাগ্যবান এমন পরিবারে জন্ম নেওয়া, বাবা মা দুজনই আমার দেশের মানে তুল্য, সেই পরিবারে জন্ম নিয়ে তার সঙ্গীত কেন করবে না, সেটার বিষয় কেন ভালো করবে না, নিজের চেষ্টা ছিল, সে স্ট্রাগল করেছে বা তার মিউজিক নিয়ে উন্নত বলছি, এবং সফল হয়েছে। আমরা দেখেছি আমাদের সামনেই একসঙ্গে বেড়ে ওঠা, আমাদের একসঙ্গেই সঙ্গীত চর্চায় এদেশে যে ব্যান্ড মিউজিক বলি যেটা, সেটা একটি চর্চা, এবং খুব একাগ্রতা যেটা থাকে, ডেডিকেশন সেই যে গিটার নিয়ে। এবং একটা সময় আমরা খুব আড্ডা মারতাম, মানাম যেটা বললো ধানমন্ডির বাসা, যেটা কবি ভবন এখন, ওখানে থাকতো ওরা। প্রায় দুপুরে আমরা আগে আমি এবং হ্যাপি আর অনেকে আসতো, এই সঙ্গীত নিয়ে আড্ডা হতাম, যেটা খুব প্রয়োজন আমি মনে করি শিল্পীদের জন্য, আড্ডা, ইন্টারাকশনটা। আমরা কাভার ব্যান্ড ছিলাম তখন, সবাই দুটো ব্যান্ডই আমরা ইংলিশ করতাম, সেই, এবং এই আড্ডাটা কেন প্রয়োজন, ইন্টারঅ্যাক্ট করতাম, রাইট, অ্যালবাম কারো কাছে থাকলে সেটা শেয়ার শোনানো, কর্ডসগুলো কি হবে গানের সেটা শেয়ার করা, এগুলি খুব প্রয়োজন, যেটা এখন নাই। কম্পিটিশনও আছে অবশ্যই, আবার ওইটাও আছে। তো এই যে তখন মনে পড়ে কখনো কখনো বেলা গড়িয়ে দুপুর পরে গেলে মা বলতো ভাত খেয়ে যেতে, বলতেন ভাত খেয়ে যাও, তো ভাত খেয়ে আবার আড্ডা চলতো।
এরকম অনেক Jamming সময় কেটে, করতাম। হ্যাঁ jam অনেক সময় কেটেছে ছাদে, সুন্দর করে ছাদে গিয়ে। তো সেগুলো এখন মনে পড়ছে বারবার, এই স্মৃতিগুলি। আমাদের আসলে দুইটা ব্যান্ডেরই অ্যাকচুয়াল চ্যাপ্টারটা শুরু হয়েছে 90 দশক থেকে, টু বি ভেরি অনেস্ট। আমরা যখন বাংলা গানে আসলাম তার আগে কিন্তু দুইটা ব্যান্ডই আমরা, ফিডব্যাক এবং মাইলস, আমরা ইংলিশ কাভার করতাম। 90-তে এসে তখন শাফিন ছিল না। শাফিন কিন্তু ব্যান্ডে জয়েন করেছে অনেক পরে। এখানে একটা ভুল ইনফরমেশন আছে, আমি কারেকশন করে দিই। উনি ফাউন্ডার মেম্বার না, উনি জয়েন করেছেন ওনার ভাইয়ের হাত ধরে। হামিন জয়েন করেছে 80-তে, খুব সম্ভব তার কয়েক মাস পরে শাফিন জয়েন করেছে। ফরিদ রশিদ ইজ দ্য ফাউন্ডার মেম্বার। 79 উনি ব্যান্ডটা ফর্ম করেন। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আমি জয়েন করি 82-তে, আমার ম্যাট্রিকের পর আমি জয়েন করি। এবং শাফিনের সাথে আমার ইন্টারাকশনটা বেশি ছিল বিকজ ও রিদম গিটার বাজাতো ব্যান্ডে তখন। তো কর্ডসগুলো জানতো বলে সে আমাকে দেখাতো যে এই গানে এই কর্ডসে, আমরা ইনস্ট্রুমেন্টাল বাজতাম তখন, কাভার ব্যান্ড। ও 83-তে চলে গেল ব্যান্ড ছেড়ে। 83-তে রাইট, 83-তে আমাদের কনসার্ট হলো একটা শিল্পকলা একাডেমিতে। আমরা টেলিভিশনের জন্য একটা প্রোগ্রাম করলাম ইনস্ট্রুমেন্টালের, মনে আছে? ওটা করার পরে সে ইউকে চলে গেল স্টাডিজের জন্য। এই শাফিন আউট অফ মাইলস। 90-এর আগে সে ফিরে আসলো আবার দেশে। তখন তার মাঝখানে কামাল চলে গেলেন, মিল্টন আসলো, ফরিদ রশিদ চলে গেলেন, আমার ভাই খায়াম আসলো বেজে, সেও চলে গেল। তারপরে আমি হামিন আর মিল্টন ছিলাম। তখন শাফিন আসলো। শাফিন আসার পরে তখন বাংলা গান শুরু করলাম। এই যে গানগুলো শুনছো, চাঁদ তারা, ফিরিয়ে দাও, ধিকি ধিকি, আমি এগুলো সুর করেছি। এটা হচ্ছে প্রথম সত্য যে গানগুলো আমার সুর করা, এবং আমার সুর করা গানগুলো শাফিনের গলায় যে লিফটটা পেয়েছে ব্যান্ড, সেটা অনস্বীকার্য। এটা আমি নিজের ঢোল পিটাচ্ছি না, আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি, বিকজ তার মতো একটা ভয়েস ছিল বলে আমি গানগুলোকে সৃষ্টি করতে পেরেছি। একদম তাই। এবং আমি প্রত্যেকটা গান, তাকে নিয়ে যে কটা গান আমি করেছি সবগুলোই দর্শক নন্দিত হয়েছে, দর্শক শ্রোতারা এটা খুব বড়ভাবে নিয়েছেন। অনেক গান, তো সবার একটা ভুল ধারণা আছে গানগুলো মনে হয় অন্য কারো করা, আসলে গানের সুরকার আমি। তো আমার সুরে শাফিনের ভয়েসে গান, এটা কনফার্ম হিট, এবং একটা না, অ্যালবাম আফটার অ্যালবাম, আর ইটস প্রুভেন। যে কটা অ্যালবাম করেছি প্রত্যেকটা অ্যালবামের হিট সং ইজ টিউন বাই মি, স্যাং বাই হিম। এটা আমি ব্লেসিংস মনে করতাম একটা, এবং ওইটাকে আকারে ধরে রাখতাম যে না, ওর জন্য আমার গান বানাতে হবে একটা, একভাবে এক্সপেরিমেন্ট করতাম। শাফিন 90-তে আসার পরে আমরা বাংলা গানের প্রস্তুতি নিচ্ছিলাম। ফিডব্যাকের তখন মেলায় যারে বেরোলো, 85 বেরোলো, তো তখন সেটাই চলছে। সেই জোয়ারে কিন্তু সবাই, দেশ চলছে বাংলা গান, মেলায় যাইরে ছাড়া তখন কোনো গান নাই। কিন্তু এখন মাইলস একটা গান নিয়ে আসবে, কি নিয়ে আসবো, এত বড় একটা গানের পাশে কি নিয়ে আসবো, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আরেকটা আছে, আমরা ফিল্মের সাথে অনেক কাজ করেছি। সো কমার্শিয়ালাইজ ভিউ থেকে একটা জিনিস চিন্তা করে একটা গান বানালাম আমি, এবং ওটার মধ্যে কি এলিমেন্টস দিতে হবে সেটাও চিন্তা করলাম, এই এলিমেন্টসগুলো দিলে এটা ক্যাচি হবে। আচ্ছা, সো ওই পিসটা এলিমেন্টসগুলো আমাদের, এটা টেকনিক্যাল একটা ব্যাপার আছে। যাই হোক, গানটা কিন্তু ঈদে প্রচার হওয়ার পর প্রচুর জনপ্রিয়তা পেল। তখন একটা কনফিডেন্স আসলো, না গান শোনানো যাবে। তারপরে তো একের পর এক ফিডব্যাক থেকে বেরোচ্ছে গান, আমরা বের করছি, দুটো ব্যান্ডের গান বেরোচ্ছে, বাংলাদেশ তখন পাগল। এই হলো অবস্থা। আচ্ছা, এই যে আমাদের চিরসবুজ চিরতরুণ দুজন শিল্পীর হারিয়ে যাওয়া, তাও আমাদের শিল্প অঙ্গন থেকে, আমাদের সঙ্গীত অঙ্গন থেকে, এই ক্ষতি আমাদের সঙ্গীতাঙ্গন কিভাবে পুষিয়ে উঠবে বলে আপনাদের মনে হয়? একটা কথা আমি এখানে ইনসার্ট করতে চাই। আমরা একটা জায়গায় একটু শ্যালোভাবে দেখি, সেটা হচ্ছে ক্ষতি আসলে হয় না, পোষানো হয় না। যেটা করতে হয়, যে যেখানে আছি সেখান থেকে সিনসিয়ারলি কাজটা করতে হবে। একটা লোকের নাম এখন আমি বলবো, নিভৃতে যে লোক সবচেয়ে বেশি কাজ করছে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে হামিন আহমেদ। ফোয়াদ নাসির বাবু আছেন এখানে, উনি ওনার সাথে আছেন। আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা সিস্টেম দরকার, যেখান থেকে ক্রিয়েটাররা, শিল্পীরা তাদের ঠিক মতন তাদের প্রাপ্যটা পাবে। তখনই না সে ইন্সপায়ার্ড হবে ভালো কিছু কাজ করার জন্য। শিল্পীরা কিন্তু খুবই অবহেলিত বাংলাদেশে। কোনো শিল্পী কিন্তু তার প্রাপ্তি যেটা সঙ্গীত শিল্পীরা বিশেষ করে, যে তার কাজ করার পরে তার যে প্রাপ্তিটা সেটা পায় না, সেটা থেকে সে বঞ্চিত। সেটা নিয়ে যায় বুর্জোয়ারা, যারা ব্যবসা করছে তারা। তো এই জায়গাটায়
এটা ইনফরমেশনটা দেওয়া দরকার। জি ইন্ডাস্ট্রিটাকে গাটে বাঁধার জন্য বাম্বা একটা বিরাট ইনিশিয়েটিভ নিয়েছিল। পরে বাম্বার সাথে সোলো শিল্পীদের একটা সংগঠন ছিল, যেটা আলাউদ্দিন আলী, সাবিনা ইয়াসমিন ওরা লিড করতেন। এই দুটা মিলে একসাথে একটা সিএমও ক্রিয়েট করা হয়েছে বাংলাদেশে, এবং এটা নেতৃত্ব শুরুর থেকে দিয়ে আসছে হামিন আহমেদ। এবং আমাদের মাইলস ব্যান্ডেরও আজকে যে উন্নতি বা যে প্রাপ্তি, সব কিছুর পিছনে প্ল্যানিংটা কিন্তু হামিনের ছিল। আচ্ছা কখন কোন গানটা কখন বের করতে হবে, কিভাবে যেতে হবে, অ্যালবামে কিভাবে সিকোয়েন্সিংটা করব, এই প্ল্যানিংটা কিন্তু আমরা বসে করতাম। জি অনেক ধন্যবাদ। আসলে এই আলোচনা চলতেই থাকবে, সঙ্গীতের এই আলোচনার শেষ নেই কখনো। একটা ছোট কথা বলেই দেই যে শিল্পীদেরকে আসলে সিনসিয়ার হতে হবে নিজের জায়গায়। একদমই তাই, একদমই তাই। পদ্মাসের বাবু, আপনি ছোট্ট করে যদি কিছু বলতেন, আজকে আয়োজনের শেষ দিকে চলে এসেছি আমরা। প্রথমেই ওই ক্ষতির কথা বলছিলেন আপনি, শূন্যতার কথা বলছিলেন। শূন্যতাটা থাকুক, নাহলে আমি কি করে ভাববো যে উনি নাই। এটা শূন্যতা পূরণের দরকার নেই। আর ওনারা যা সৃষ্টি করেছেন সেটা তো প্রজন্মের পর প্রজন্ম থেকেই যাবে, তারাই বহন করে চলবে। সুতরাং ওটা নিয়ে আর কোনো আমার খেদ নাই। উনি চলে গেছেন, ওনার শূন্যতাটাকে আমি আমার ধারণ করবো এবং সবসময় মনে করবো ওনাকে, এটাই হওয়া উচিত। আর একটা তথ্য দিই, যেটা শাফিন আহমেদের সাথে আমার একটা কাজ করার কথা হচ্ছিল। শাফিন আহমেদ তার ক্যারিয়ারের 50 বছর পূর্তি করতে আসলে এই সেপ্টেম্বরে। তাই আমেরিকায় যাওয়ার আগে আমাকে ফোন করে বললো, বাবু আমি এরকম একটা অনুষ্ঠান করছি। আমি বললাম খুব ভালো কথা। ওখানে 10টা তার ব্যান্ড আদলের গান আর 10টা নজরুল গীত করবে, উপস্থাপনা করবে। তা আমাকে দায়িত্ব দিল যে তুমি তাহলে নজরুল গীতের অ্যারেঞ্জমেন্টগুলি করে দিও। আমরা কেন নয়, অবশ্যই। কিন্তু আমার ভাগে হলো না আর কি, এটা করতে পারলাম না। সবকিছু না পাওয়া আসলে কিছু কিছু থেকেই যায় আমাদের জীবনে। তবে সকল না পাওয়ার ভিড়েও তারা তাদের স্মৃতি, তাদের গান আমাদের মাঝে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, চ্যানেলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের দুই চিরসবুজ শিল্পীর প্রতি আবারও আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।